সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIC 113 History of Modern Europe 2 1780 to 1939 এই বিষয়ের আলোচনায় ইউনিট নাম্বার 5 এবং ইউনিট নাম্বার 6 দ্য সোশ্যালিস্ট ওয়ার্ল্ড 1 এবং দ্য সোশ্যালিস্ট ওয়ার্ল্ড 2 এই আলোচনায় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। আজকের আমার আলোচনার শুরুতে থাকবে এই দুই পাঠ এককের উদ্দেশ্যগত দিক। তারপর আমি আলোচনা করব রাশিয়াতে কিভাবে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্র তৈরি হয় এবং সেক্ষেত্রে বলশেভিক বিপ্লব এবং সেই বিপ্লবের কারণ। এর পাশাপাশি আমি আলোচনা করব বলশেভিক বিপ্লব সকলের ক্ষেত্রে অন্যতম নায়ক লেনিনের অবদান এবং তার নতুন রাশিয়াতে সাফল্যকে সুনিশ্চিত করে, অর্থাৎ রাশিয়াতে আর্থিক নীতি যা ইকোনমিক পলিসি নামে পরিচিত। এর পাশাপাশি আমি আমার আলোচনা আজকে রাশিয়াতে অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কেও আলোচনা করব এবং একদম আলোচনার শেষ আমি একটা মূল্যায়নের দিকে উপনীত হব। আমি প্রথমেই পাঠ এককের উদ্দেশ্যগত দিক এর উপর আলোকপাত করব, তা আপনারা এই পাঠ এককের মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি লেনিনের বিপ্লবকে সফল করা এবং সোভিয়েত রাশিয়ার পুনর্গঠনের ক্ষেত্রে তার যে বিশেষ অবদান এর মধ্য দিয়ে পাঠ্যক্রমগুলির মধ্যে দিয়ে পাঠক সমাজ অবগত হবে। এবং লেনিনের সমাজতান্ত্রিক বিপ্লব, সেই সমাজতান্ত্রিক বিপ্লব রাশিয়ার পুনর্গঠনের ক্ষেত্রে যে বিশেষ উদ্যোগ গ্রহণ করে তাও এই পাঠ্যক্রমের মধ্য দিয়ে পাঠক সমাজকে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পূর্ণ মাত্রায় সজাগ করার চেষ্টা করেছে এবং রাশিয়ার নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি, নিউ ইকোনমিক পলিসি, এবং তারপরে রাশিয়াতে পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ ইকোনমিক পলিসি, 5-year ইকোনমিক পলিসি যার উদ্গতা বলা যায় স্রষ্টা ছিল রাশিয়া, তা সেখানে কোন সময় থেকে শুরু হচ্ছে, বিশেষ করে 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার সময়কাল এবং কোন কোন বিষয়গুলোর উপর রাষ্ট্র বিশেষ উদ্যোগ গ্রহণ করছে
তা আপনারা এই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে পূর্ণ মাত্রায় সচেতন হবে। প্রকৃতপক্ষে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ইউরোপীয় রাজনীতির একাধারে যেমন পুঁজিবাদী অর্থনৈতিক কর্মতৎপরতা, ডানপন্থী রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি, অর্থাৎ গণতন্ত্রের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি উগ্র একনায়ক স্বৈরতান্ত্রিক শাসন, বলা যায় পুঁজিবাদ, এই অর্থনীতি এবং তার পাশাপাশি সমাজতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশ এর বিষয় পাঠক সমাজকে পূর্ণভাবে সমগ্র ভারতবর্ষে সহ বিশ্বের নাগরিক সামনে তুলে ধরার এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। আমি প্রথমে রাশিয়াতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবে অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস এর মতাদর্শকে সামনে রেখে যে কমিউনিস্ট চিন্তা চেতনার বিকাশ সম্পূর্ণ হলো তার উপর আলোকপাত করব। পাঠক সমাজকে আমি বলতে চাই, সমগ্র পৃথিবীতে যে সমস্ত ঘটনা বা ঘটনার অভিব্যক্তি ইতিহাসে দাগ কেটেছে, যেমন ফরাসি বিপ্লব, আমেরিকার গৃহযুদ্ধ, সেই রকমই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পর্বে ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হলো রুশ বিপ্লব বা রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব। এটি ফরাসি বিপ্লবের মতোই আধুনিক পর্বের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা। যদি আমরা রাশিয়াতে যে সমাজতান্ত্রিক বিপ্লব তার উপর আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই বিপ্লবের পূর্ববর্তী সময় পর্বে রাশিয়াতে প্রায় 300 বছর ধরে রোমানভ বংশের শাসনে এক ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। আপনারা জানেন ইতিপূর্বে আপনারা যা দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কার করার প্রবণতা, বিশেষ করে ভূমিদাসদের মুক্তি আইন 1861 সম্পর্কে অন্য কোনো অংশে, অর্থাৎ এই সময় পর্বের মডার্ন হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 2 এর পূর্ববর্তী যে পেপার মডার্ন ইউরোপ 1 সেখানে পড়েছে বা সেখানে এই বিষয় সম্পর্কে জেনেছেন যে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার পরিস্থিতিকে অনুধাবন করেছিলেন এবং 1861-তে তিনি ভূমিদাস মুক্তি আইন চালু করেছিলেন এবং তার মধ্যে দিয়ে রাশিয়াতে যে আধুনিকীকরণের প্রচেষ্টা শুরু হয়েছিল তা কিন্তু সম্পূর্ণ মাত্রায় বা পূর্ণ মাত্রায় ফলপ্রসূ হয়ে উঠতে পারেনি। দেশের জনগণ, বিশেষ করে কৃষি শিল্পের সাথে
সংযুক্ত মানুষ তাতে সম্পূর্ণভাবে সামিল হতে পারেন। শ্রমিক কৃষকের রাজত্ব রাশিয়াতে প্রতিষ্ঠিত হয়নি। রাজতান্ত্রিক শাসক অর্থাৎ রোমানভ বংশের শাসকরা বিগত ৩০০ বছর ধরে অবসান ঘটিয়ে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ১৯১৭ বলশেভিক বিপ্লব মধ্য দিয়ে রাশিয়া আত্মপ্রকাশ করে। আসলে ১৯ শতকের মধ্যভাগ থেকে ইউরোপে শিল্প উন্নত রাষ্ট্রগুলিতে পুঁজিবাদ থেকে উদ্ভূত আর্থসামাজিক সমস্যা অর্থাৎ শ্রমিকদের সমস্যা, কৃষকদের সমস্যা এবং মালিক পক্ষের সাথে শ্রমিকদের যে ব্যবধান অর্থাৎ সামাজিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা তা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। সেই সমস্যার সমাধানে নানান ধরনের প্রয়াস বা উদ্যোগ শুরু হয়েছিল এবং সেই উদ্যোগেরই সম্পূর্ণ পরিণতি আমরা লক্ষ্য করি বলশেভিক বিপ্লবের মধ্যে দিয়ে। এবং এই বলশেভিক বিপ্লব শ্রমিক কৃষকদের যা পুঁজিবাদ বা মালিক পক্ষের বিরুদ্ধে বা সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের বিরুদ্ধে তাদের মনে যে ক্ষোভ তৈরি করেছিল তা অনেকটা নিরসন। কাজে বলশেভিক বিপ্লব শুধুমাত্র একটা সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্য হিসেবে আমাদের দেখলে চলবে না। এ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মূলত ৩ ধরনের বা পণ্ডিতদের মধ্যে মূলত ৩ ধরনের বক্তব্য ভেসে আসে। বিশেষ করে রদেনস্টিন নামক ঐতিহাসিক এর মতে রাশিয়ায় প্রকৃতপক্ষে ৩টে বিপ্লব ঘটে। এই ৩টে বিপ্লবের একেবারে শেষ পর্বে এসে বলশেভিক দল লেনিনের নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। রদেনস্টিনের মতে ১৯০৫-এ জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব ঘোষিত হয় এবং এর মধ্যে দিয়ে জারতন্ত্রের পতন সূচিত। এরপর ১৯১৭ সালে মার্চ মাসে বিপ্লবের ডুমা বা রুশ সরকারের পার্লামেন্টের তাদের মধ্যবিত্ত বা বুর্জোয়ারা ক্ষমতা অধিগ্রহণ করে এবং জার অভিজাততন্ত্রের পতন সুনিশ্চিত হয়। রাশিয়ায় প্রজাতন্ত্র স্থাপিত হয়। এ ছিল বিপ্লবের দ্বিতীয় ধাপ। রদেনস্টিন বলছেন এরপরে ১৯১৭ সালের নভেম্বর বিপ্লব যা বলশেভিক বিপ্লব, যে বলশেভিক বিপ্লব বুর্জোয়া শ্রেণী হাত থেকে বা তাদেরকে বিতাড়িত করে শ্রমিক রাজত্ব প্রতিষ্ঠিত হয় অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই ৩টে পর্বকে রদেনস্টিন রুশ বিপ্লবের আলোচনার অঙ্গনে তুলে ধরার চেষ্টা করেছে। অন্যদিকে বিখ্যাত ঐতিহাসিক E.H. কার তিনি রুশ বিপ্লবের দুটো আছে,
এবং বিপ্লবের তৃতীয় ব্যাখ্যা উঠে আসে রুশ সরকারের দ্বারা প্রকাশিত বিভিন্ন পুস্তক। অর্থাৎ আমরা রদেনস্টিনের একটা মতামত পেলাম, ইএইচ কার এবং তার অনুগমীদের একটা মতামত পেলাম, আর তৃতীয় ভাষ্য বা বক্তব্য আমরা পাই রুশ সরকারের পক্ষ থেকে। রুশ সরকারের পক্ষ থেকে দুটি বিপ্লবের কথা 1917 পর্বে, 1917 মার্চ মাসে জারতন্ত্রের পতনের ফলে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সাধিত হয় এবং বুর্জোয়া শ্রেণী নিজেদের স্বার্থে বিপ্লবকে ব্যবহার করলে দেশের জনগণ, বিপ্লবী সংগঠন বা সমাজতান্ত্রিক মতাদর্শের মানুষরা তারা একত্রিত হয় এবং 1917 নভেম্বর মাসে বলশেভিক বিপ্লব লেনিনের নেতৃত্বে সম্পন্ন। আর এইভাবে রাশিয়াতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন। পাঠক সমাজকে আমি বলতে চাই যে রাশিয়াতে এই প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব বা 1917 মার্চের বিপ্লব বা যার অন্তিম পরিণতি 1917 নভেম্বরের বিপ্লব। আমি প্রথমে 1917 বলশেভিক বিপ্লবের আলোচনা প্রসঙ্গ উত্থাপন করছি না, আমি 1917 মার্চে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের প্রসঙ্গ উত্থাপন করছি। কি কারণ ছিল সেক্ষেত্রে আমরা যদি দেখি, তা হচ্ছে জার সরকারের রক্ষণশীল ও স্বৈরতন্ত্র, যাতে দেশের জনগণের বিভিন্ন অংশ, কৃষক, শ্রমিক, বুর্জোয়া, শিল্পপতি, সোশ্যাল ডেমোক্রেটিকরা, ছাত্র 1861 সালে অবস্থান করিয়েছিলেন এবং আরো নানান ধরনের সংস্কারের উদ্যোগ চাহিদার উপস্থিতি করে উঠতে পারেনি। যার ক্যাথারিন তিনিও এনলাইটেনমেন্ট বা আলোকবর্তী দর্শনের দ্বারা রাষ্ট্র শাসনের বিষয়ে স্পষ্ট বক্তব্য রেখেছিল, কিন্তু সেগুলো কাগজে কলমে থেকে গেছে বা পরবর্তীকালের শাসকরা সেই বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার সক্রিয় উদ্যোগ গ্রহণ করেনি। এ বিষয়ে প্রথম উদ্যোগ যার হাত ধরে এসেছিল তিনি হচ্ছেন দ্বিতীয় আলেকজান্ডার, যিনি রাজবংশের অস্তিত্বকে টিকিয়ে রাখার পাশাপাশি রাশিয়ার সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চেয়েছিলেন, কিন্তু তা জনগণের মধ্যে খুব বেশি প্রভাব ফেলতে পারে। স্বাভাবিকভাবে ফলে জারতন্ত্রে রক্ষণশীলতা এবং স্বৈরতন্ত্র মার্চের বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং যার বিরোধী বিভিন্ন আন্দোলন কিন্তু এই সময় শুরু হচ্ছে। গণতান্ত্রিক উদারনৈতিক ভাবধারায় বিশ্বাসী মানুষরা এক্ষেত্রে সামিল হচ্ছেন এবং 1905 সালে রুশ জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয় জারতন্ত্রের দুর্বলতা আরো বেশি জনগণের সামনে প্রকট করে। তো এই দুর্বলতা সম্পর্কে মানুষের মনে আরো সচেতনতা তৈরি হয়
এই পরিস্থিতিতে 1905 সালে সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা সম্রাটের নিকট থেকে এক স্মারকলিপি দেওয়ার জন্য ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক নেতৃত্বে শোভাযাত্রা করে। যে শোভাযাত্রার উপর সেনাদল গুলি চালায়, ফলে বহু শ্রমিকের মৃত্যু হয়। বলা যায় যার সরকারের নগ্নতা জনগণের কাছে আরো বেশি প্রকট হয়ে আত্মপ্রকাশ করে। এর পাশাপাশি আমরা যদি দেখি 1917 ভূমি ও স্বাধীনতা আন্দোলন এর দাবি ট্রটস্কি মতো নেতৃত্বে মানুষের নেতৃত্ব সম্ভবপর হয়ে ওঠে। ট্রটস্কি মন্তব্য করেন, বিপ্লব মৃত হয়েছে, বিপ্লব দীর্ঘজীবী হোক। The revolution is dry. Long life the revolution. জারতন্ত্র এবং তার পরামর্শদাতা গণে বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয়নি আসে। সুতরাং জারতন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণের একটা বিরাট অংশ আরো সক্রিয় হয়ে ওঠে। যার সরকারের স্বৈর শাসন বা কুশাসন তাদের পতনকে ত্বরান্বিত করে এবং যার শাসনকালে যে ডুমা প্রতিষ্ঠিত হয় সেখানে ডুমার প্রকৃত কোনো ক্ষমতা ছিল না, সবটাই যার শাসকদের হাতে ছিল। তিনি ডুমা বা পার্লামেন্টকে গ্রাহ্যই করতেন না। তিনি জনমত উপেক্ষা করে রাশিয়াকে যুদ্ধেও জড়িয়ে ফেলেছিলেন, যা দ্বিতীয় নিকোলাসের রানী আলেকজান্ড্রিয়া রাসপুটিন নামে এক ভণ্ড সন্ন্যাসীর প্রভাবেও পড়ে। যাই হোক, এই সমস্ত ঘটনা প্রবাহ এবং রাশিয়ার প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ এবং তার পরিণতি রাশিয়ার জনগণের কাছে ভালো ছিল না, বা রাশিয়ার জনগণ তা পছন্দ করেনি। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু তার প্রাপ্তি কার্যত কিছুই ছিল। রুশের মনোবল ভেঙে পড়া, এই পরিস্থিতিতে রুশ বিপ্লবের অনিবার্যতা কার্যত ইতিহাসের শ্রমিক কৃষকদের অসন্তোষ ক্রমে বৃদ্ধি পেতে থাকে। শ্রমিক শ্রেণীর দুরবস্থা শ্রমিকদের বিদ্রোহী করে তোলে। সবকিছু যার সরকারের রুশীকরণ নীতি সংখ্যালঘু মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি করে। এই রুশীকরণ নীতি অনুযায়ী সংখ্যালঘু জাতিগুলিকে রুশ ভাষা শিক্ষা করতে বাধ্য করা হয়। রুশ শাসকরা তাদের উপর দমন পীড়নের নীতি গ্রহণ করে, ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা জারতন্ত্রের পতন কাম্য মনে করে। এই অবস্থায় 1898 রুশ সোশ্যাল ডেমোক্রেটিক দল গঠিত হয়। এই দলের সদস্যরা দীর্ঘকাল জারের শাসনের দমন পীড়নের দ্বারা আক্রান্ত হয়ে
যখন নির্বাসনে দিন কাটান, একটা নতুন সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাভাবিকভাবে সোশ্যাল ডেমোক্রেটিক দল শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জার শাসনের অবসানের দিকে ধাবিত হয়। এই দ্বিধাদ্বন্দ্ব আমি কেন বলছি, তার কারণ সময়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল ডেমোক্রেটিক দলের সদস্যরা দুটো মতাদর্শে বিভাজিত হয়। একটা হচ্ছে প্লেখানভ গোষ্ঠী আর একটা হচ্ছে ট্রটস্কি গোষ্ঠী। লেনিন এই দলের আদর্শের দ্বারা নিবেদিত প্রাণ ছিলেন। এই পরিস্থিতিতে লেনিন চান যে বিপ্লবের জন্য আর দেরি করা উচিত হবে না। অপর গোষ্ঠী চান অগ্রে বুর্জোয়া বিপ্লব হোক, তারপর প্রলেতারীয় বিপ্লব অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব, শ্রমিক কৃষকদের রাজত্ব রাশিয়াতে প্রতিষ্ঠিত করা হোক। লেনিনের মতবাদীরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন, এই জন্য তাদের বলশেভিক বলা হতো। অপর গোষ্ঠীর সংখ্যালঘু হওয়ার কারণে তাদেরকে মেনশেভিক নামে অভিহিত করা হতো। অবশ্যই দুই গোষ্ঠী যার সরকারের পতন তীব্রভাবে কামনা করতেন। অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেটিক মতাদর্শের মানুষেরা তারা একটু কোথায় যেন মতাদর্শগত কারণে বিভাজিত হয়ে পড়েছিল, কিন্তু তাদের আলটিমেট ডেস্টিনেশন বিকল্প পৃথিবীর সন্ধান তৈরি করে। পাঠক সমাজ এ বিষয়ে পূর্ণ মাত্রায় সচেতন থাকবে। পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার যে কুফল, সেই কুফলের মধ্যে রাশিয়ার জনগণকে আচ্ছন্ন না করা, বিকল্প অর্থনৈতিক অনুসন্ধানকে চালিয়ে যাওয়া, অর্থাৎ সার্বিকভাবে রাশিয়া পৃথিবীর সামনে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র যে মতাদর্শ, সেই মতাদর্শকে সামনে এনেছে। এইভাবে আমরা 1917 মার্চের বিপ্লবের মধ্য দিয়ে জারতন্ত্রের পতন লক্ষ্য করি এবং সেখানে বুর্জোয়া বিপ্লব সংগঠিত হয়, অর্থাৎ বুর্জোয়াদের হাতে রাশিয়ার শাসন ক্ষমতা অর্পিত হয়। এই বুর্জোয়াদের হাতে শাসন ক্ষমতা অর্পিত হওয়ার পর রাশিয়াতে যে সমস্যাগুলো তৈরি হয়, তার জন্য দ্বিতীয় বিপ্লব, যা 1917 সালে বলশেভিকদের দ্বারা সংগঠিত হয় এবং সেখানে বলশেভিকদের দ্বারাই সাফল্য পায়, তা কিন্তু সম্ভবপর করে তোলে। এই দ্বিতীয় বিপ্লবের সূচনা, যা কিন্তু 1917 মার্চের পর থেকে শুরু হয়েছিল। কেন এটার প্রয়োজনীয়তা তৈরি হল? কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতি বলশেভিকদের আস্থা হারানো, সাধারণের নির্বাচনের প্রয়োজনীয়তাকে তারা অনুভব করেছিল। অর্থাৎ গণভোটের দ্বারা রাশিয়ার প্রজা সাধারণের মতামত জানতে চাওয়া যে কারা ক্ষমতা থাকবে বা কারা শাসক নির্বাচিত হবে, বুর্জোয়া শ্রেণী না, শ্রমিক কৃষক এর রাজত্ব প্রতিষ্ঠিত হবে রাশিয়াতে। আরো স্পেশালি আমি বলতে চাই,
যে শ্রমিক রাজত্ব প্রতিষ্ঠা করা। ফলে সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলশেভিক বিপ্লবের বিষয়টা সামনে এসেছিল এবং সোশ্যাল ডেমোক্রেটরা এই সময় দ্বিধাদ্বন্দ্বে আচ্ছন্ন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে লেনিন তার বিখ্যাত এপ্রিল থিসিস, যিনি একটা সময় সুইজারল্যান্ডে নির্বাসনে ছিলেন, সেখান থেকে দেশে ফিরে এসে 1917 সালের এপ্রিল মাসে তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। এই থিসিসের কিছু প্রসঙ্গ আমি সামান্য আকারে বলতে চাই, তার কারণ সময়ের স্বল্পতা আমাকে দীর্ঘ আলোচনার দিকে ধাবিত করে না বা আমাকে দীর্ঘ আলোচনার নিমজ্জিত করে না। আসলে ফেব্রুয়ারি বিপ্লব বা মার্চের বিপ্লবের মধ্যে বুর্জোয়া শ্রেণী জয়লাভ, ফলে স্বাভাবিকভাবে বুর্জোয়া সরকারের সংকটের জন্য আর অপেক্ষা নয়, এবারে শ্রমিক বিপ্লব, বুর্জোয়া বিপ্লব এবং শ্রমিক বিপ্লবকে একসাথে সম্পূর্ণ করতে হবে। লেনিন ধারাবাহিক অবিচ্ছিন্ন বিপ্লব, কন্টিনিউড রেভলিউশন এর কথা বলেন। তার মতে জারতন্ত্র ছিল সামন্ত শাসনের প্রতিনিধি, কিন্তু মার্ক্সীয় তত্ত্বের আক্ষরিক অর্থে বুর্জোয়া সরকারের সংকট যদি তৈরি হয়, তাহলে প্রলেতারিয়েত অর্থাৎ শ্রমিকদের রাজত্ব প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ সেই দিকে ধাবিত হয়। অর্থাৎ লেনিন তার এপ্রিল থিসিসের মধ্য দিয়ে বুর্জোয়া শাসনের বা বুর্জোয়া সরকারের সংকট সামনে আনার চেষ্টা করেন। ফলে দ্বিতীয় বিপ্লবের প্রয়োজনীয়তাকে অনুভব করে, শ্রমিকদের স্বার্থ, শ্রমিক রাজত্ব এবং রুশ দলের মনোবল এগিয়ে নেওয়ার স্বার্থে সমাজতান্ত্রিক বিপ্লবের প্রয়োজনীয়তা তুলে ধরাচ্ছে উদ্যোক্তা। তাছাড়া অস্থায়ী যে প্রজাতান্ত্রিক সরকার রাশিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল 1917 মার্চের পর, অর্থাৎ জারতন্ত্রের পতনের পর, তার কিছু ভুল নীতি ছিল। প্রথমত, তারা জনগণ বা সেনা দলের সাধারণ দাবিগুলোকে অগ্রাহ্য করেছিল। দ্বিতীয়ত, কৃষকরা ভূমি বন্টনের দাবি জানালে প্রজাতান্ত্রিক সরকার সে বিষয়ে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়াও শ্রমিকদের 8 ঘন্টার কাজের পরিবর্তে তাদেরকে আরো বেশি সময় কাজ করিয়ে নেওয়ার বিরুদ্ধেও সরকার কোনো আইন প্রণয়ন করে। এইরকম অস্থায়ী সরকারের নানান ধরনের বিফলতা, বিশেষ করে কেরেনস্কি নেতৃত্বাধীন এই সরকার বিফলতা লেনিনকে বিপ্লবের ক্ষেত্র তৈরি করে দেয়। এই পরিস্থিতিতে 1917 সালের জুলাই মাসে লেনিন পেট্রোগ্রাডে সর্বরুশীয় সোভিয়েত কংগ্রেসের অধিবেশন ডাকে। সেখানেও ব্যর্থ অভ্যুত্থান একটা হয়। এরপর আমরা যদি দেখি, লেনিনের নেতৃত্বে পেট্রোগ্রাড জঙ্গি শ্রমিকদের রাজধানী দখল করা এবং নভেম্বর বিপ্লব এর দিকে ধাবিত হওয়ার উদ্যোগ শুরু হলে
পরিস্থিতি ক্রমে পাল্টাতে থাকে এবং শেষ পর্যন্ত কিন্তু 1917 সালে নভেম্বর বিপ্লব বা বলশেভিক বিপ্লব সাফল্য অর্জন করে। এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে লেনিনের কি অবদান ছিল। সে প্রসঙ্গে আমরা বলতে পারি রুশ বিপ্লবের প্রধান নায়ক ছিলেন লেনিন। তার আসল নাম ছিল ভ্লাদিমির ইলিয়েচ ইলিয়ানোভ। কাজান প্রদেশের একটা মধ্যবিত্ত পরিবারে 1870-এ লেনিনের জন্ম হয়। লেনিনের পরিবার কিন্তু একটা বিপ্লবী পরিবার। তার জ্যেষ্ঠ ভ্রাতা জারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে ফাঁসিতে প্রাণ দেন। বলা যায় তার রক্তে বিপ্লবের ধারা বইছিল। তিনি কাজান বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্রের প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ডিগ্রি অর্জন করেন, কিন্তু তিনি চাকুরি বা ওকালতি অ্যাজ এ লয়ার এবং একজন সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করা কোনোটাকেই পছন্দ করেননি। ছাত্র জীবন তিনি মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হন। বিদেশে নির্বাসনও তাকে সইতে হয়। আমি ইতিপূর্বে আলোচনা করেছি সুইজারল্যান্ডে তাকে নির্বাসন দেওয়া হয়। লেনিন থেমে থাকেন। তিনি চিরন্তন চিন্তার মধ্য দিয়ে রাশিয়ার নতুন ভাবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। ইস্কারা পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন সমাজতান্ত্রিক পথ কি সঠিক পথে এগোচ্ছে কিনা, রাশিয়ায় পার্লামেন্টারি গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে কিনা, রুশ শ্রমিকদের শ্রেণী সংগ্রামের পথে মার্ক্সীয় তথ্য অনুযায়ী অধিকারের আদায়ের দাবি তিনি ভাবতেন। লেনিন রাশিয়ায় ফিরে এসে তার বিখ্যাত বাস্তব জ্ঞানের ভিত্তিতে এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন ক্ষমতার শীর্ষে পৌঁছন এবং বলশেভিক বিপ্লব সাফল্য অর্জন করে, তখন তিনি রাশিয়াকে পুনর্গঠনের নানান উদ্যোগ গ্রহণ করেন। লেনিন রুটি, জমি এবং শান্তি এই তিনকে সামিল করেছিলেন। আর এইভাবে লেনিনের নেতৃত্বে বলশেভিক এরা নভেম্বর বিপ্লবের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। শিকড়বিহীন অস্থায়ী প্রজাতন্ত্রের পতন ঘটে, বিপ্লব জলযুক্ত হয়। লেনিন বিপ্লবের সরকারের প্রধান নির্বাচিত হন। নবগঠিত সমাজতন্ত্র রাষ্ট্রের সামনে অসংখ্য সমস্যা এসে হাজির হয়। বিদেশি আক্রমণের সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে পুঁজিবাদী শক্তির আগ্রাসন যেন গিলে খেতে চাই এই নতুন মতাদর্শ এবং পথ যা লেনিনের নেতৃত্বে পূর্ণ মাত্রায় সাফল্য অর্জন করে রাশিয়ার মতো রাষ্ট্র। তার কূটনীতি জ্ঞান ও সঠিক পরিচালনার ফলে রুশ প্রজাতন্ত্র মহা বিপদের হাত থেকে রক্ষা পায়। চরমপন্থী কমিউনিস্টদের কাজের ফলে রাশিয়ায় যে খাদ্য শিল্প অর্থনীতিতে সংকট দেখা দিলে লেনিন তার পুঁথিগত কমিউনিজম অনুসরণের পরিবর্তে
প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে, যেটা আমরা নব অর্থনীতি বা নব্য অর্থনীতি বা নিউ ইকোনমিক পলিসি বা এনইপি নেপ বলে পরিচিত। পাঠক সমাজকে আমি অনুরোধ করব, আপনারা স্টাডি মেটেরিয়ালসে এনইপি বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা আছে, সেটা ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন এবং সেই মতো নিজেদেরকে পূর্ণ মাত্রায় সচেতন করবেন। বাস্তব ও দূরদর্শিতার পরিচায়ক ছিল এই এনইপি। তার কারণ সেই পরিস্থিতিতে রাশিয়াতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে করে এই ধরনের অর্থনৈতিক নীতি গ্রহণ ছাড়া সম্ভব ছিল না। এনইপি গঠনের ফলে ছোট চাষি, ছোট ব্যবসায়ীরা বিপ্লবী সরকারকে আনুগত্য জানান, অর্থাৎ জনগণের একটা বিরাট অংশের মানুষকেও কিন্তু লেনিন সরকারি শাসন যে তাদের উপযোগী বা তাদের স্বার্থের কথা মাথায় রেখে চালিত, সে সম্পর্কে পূর্ণ সচেতন করে। লেনিন তার নব অর্থনীতি দ্বারা মূলত মার্ক্সবাদকে অক্ষুণ্ণ রাখেন। মার্ক্সের যে বেসিক জায়গা, মূল নীতি, সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি, সমাজের বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া, সেটা অক্ষুণ্ণ রাখে। রাশিয়ার বাস্তব অবস্থা বুঝে সামান্য কিছু আপোষ তাকে করতে হয়। এই জন্য লেনিনের নীতিকে মার্ক্সবাদ এবং লেনিনবাদের সমন্বয় বলা হয়। যাই হোক, ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু লেনিনকে খুব বেশি ভালো মনে মেনে নেয়নি। লেনিনের রাজনৈতিক প্রতিভা, সংগঠন, শক্তি, লক্ষ্য এবং তার কার্যে পরিণত করার পদ্ধতি সম্পর্কে তাদের মনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়। তাই পশ্চিম ইউরোপ এটাকে অনেক সময় তাচ্ছিল্য করে এবং লেনিনকে সমালোচনার সম্মুখীন হতে হয়। আমার আজকের আলোচনার একেবারে অন্তিম পর্বে এসে গেছে। এরপর আমি আলোচনা করব রাশিয়ার অর্থনৈতিক পরিকল্পনা। রাশিয়াতে বলশেভিক বিপ্লব সাফল্য লাভ করার পর প্রায় এক দশক, মানে 10 বছর সময়কাল রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নের নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা, এমনকি 1920 দশকে 10 বছর ব্যাপী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। যাই হোক, শেষ পর্যন্ত 1925 সালের পর থেকে আর্থিক পরিকল্পনা অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার স্রষ্টা রাশিয়া, 5 বছর ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গৃহীত হয়। পরবর্তীকালে অবশ্য ভারতবর্ষ স্বাধীনতা অর্জনের পর রাশিয়ার থেকে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট বা ধারণা গ্রহণ করে। ভারতবর্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বাধীনতার পর অর্জন এর যে লক্ষ্য রাখে, সেখানে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে স্থায়ী
আসন দেওয়া হয়। কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাশিয়ার চিন্তা চেতনার মধ্য দিয়ে প্রথম সমগ্র বিশ্ব দেখেছে। রাশিয়াতে আজকে আমি আলোচনা প্রসঙ্গে ৩টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা উপর একটু আলোকপাত করতে চাই। একেবারে আলোচনার শেষ পর্বে এসে সময়ের স্বল্পতা আমাকে খুব অতি সংক্ষিপ্ত আকারে বলতে বাধ্য করছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাশিয়াতে ১৯২৯ থেকে ১৯৩৩। এই পর্বে মূলত কৃষি এবং শিল্পের উন্নয়নকে সামনে রাখা হয়েছিল, কারণ ১৯২৮ সালে একটা শিল্পায়ন এর অগ্রগতি রাশিয়াতে আমরা লক্ষ্য করি। তার ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে সেই হিসেবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর জোর দেওয়া। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৩৩ থেকে ১৯৩৭ সময়কাল পর্যন্ত হয়। এই সময় কিন্তু রাশিয়ার যে বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়েছিল তা কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি করে। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাশিয়ার একত্রীকরণ, ঢেলে সাজানোর নানান উদ্যোগ গ্রহণ করে। এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হিসেবে বলছি, কিন্তু আদতে এটা ছিল ৩.৫ বছরের একটা পরিকল্পনা, যা গৃহীত হয়েছিল রাশিয়াতে বা চালু হয়েছিল ১৯৩৭ থেকে ৩৮ থেকে ১৯৪১। এই পর্বের পরিকল্পনা বিশ্বযুদ্ধ চলাকালীন পর্বের পরিকল্পনা, গৃহীত পরিকল্পনা, এবং পুরোপুরিভাবে ৫ বছরের নয়। এভাবে রাশিয়াতে বিশেষভাবে পরিকল্পিত অর্থনীতির মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে রাখা হয়েছিল। আসলে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধারণা রাশিয়া সমগ্র পৃথিবীতে সামনে প্রথম উন্নয়নের মডেল তৈরি করেছিল, তা কিন্তু অনেক রাষ্ট্রই পরবর্তীকালে গ্রহণ করেছিল। অর্থাৎ এই সমাজতান্ত্রিক বিপ্লব শুধু একটা বিপ্লব ছিল না, এর অনেক ভালো দিক যা প্রথমে সোশ্যালিস্ট ওয়ার্ল্ড 1 পর্বে এবং পরবর্তীকালে সোশ্যালিস্ট ওয়ার্ল্ড 2 পর্বে ইউনিট নাম্বার 5 এবং 6 এর আলোচনার মধ্যে আমরা উপলব্ধি করি। আমি বলতে চাই, রুশ বিপ্লব, মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের ভাবাদর্শকে বাস্তবের মাটিতে রূপ দেয়, যা পরবর্তীকালে চীনেও সাফল্য এনে দেয়। আর এইভাবে বলশেভিক সমাজতান্ত্রিকদের হাত ধরে লেনিনের চিন্তা চেতনার পরিপক্কতার মধ্য দিয়ে পৃথিবীর সামনে হাজির হয়। বলা যায় কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস এর আদর্শ
বাস্তবে রূপ পায়। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। মাফ করবেন, কখনো কখনো একটু বিঘ্ন হয়েছে আজকের আলোচনা করার ক্ষেত্রে।